নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুদের স্বদেশে ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা কুম্ভ মেলা সম্বন্ধে কিছু কথা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ মেলা ভারতের সবথেকে ধার্মিক অনুষ্ঠান। আর এবছর যে মহাকুম্ভের যোগ এসেছে তা 144 বছরে একবার আসে। কুম্ভ মেলা মানে কি শুধু স্নান পর্ব, নাকি আরও অন্য কোনো কারণ আছে এর পেছনে? কুম্ভ মেলার নাম শুনলে সবার আগে মাথায় যে কথাটি আসে তা হলো দুটি ভাই কুম্ভ মেলায় আলাদা হয়ে গেছিল। এই ধারণাটি সিনেমা দেখে আমাদের সবার মাথায় বসে গেছে। কিন্তু কুম্ভ মেলার আসল রহস্য কি? কেন 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়? আখাড়া কি? সাধু সন্তরা কি শুধু এখানে স্নান করতে আসে? ভারতবর্ষের 4টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে। এখন প্রশ্ন হলো যে এই 4 স্থানেই কেন কুম্ভ মেলা হয়? এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতারা দানবদের সাহায্য নিয়েছিল। আর ঠিক হয়েছিল যে সমুদ্র মন্থন করে যা বের হবে তা সবাই সমানভাবে ভাগ করে নেবে। সমুদ্র মন্থন করে যা ধনরত্ন বের হয় তা সমানভাবে ভাগ করা হয়। কিন্তু যখন অমৃতের কলস বের হয় তখন দানবরা তা একাই নিয়ে নিতে চায়। এজন্য দেবতা ও দানবদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। ঠিক এই সময় ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে অমৃত কলস নিয়ে উড়ে যেতে বলে। যখন গরুড় এই অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল তখন কিছুটা অমৃত পৃথিবীর এই 4টি স্থানে পড়েছিল। তাই এই 4টি স্থানকে পবিত্র স্থান বলা হয় এবং এই 4টি স্থানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় ও পুণ্য লাভ করা যায়। আসলেই কি তা? চলুন জানা যাক। কুম্ভের পেছনে যে কথাগুলো বলা হয় তার সাথে জ্যোতিষশাস্ত্রে বলা কথার কি মিল আছে চলুন তা জানা যাক। সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা 12 দিন ধরে চলেছিল। এর মধ্যে চাঁদ অমৃত কলস থেকে অমৃত যাতে পড়ে না যায় তার জন্য অমৃত কলসের মুখটিকে রক্ষা করছিল। যাতে কলসটি ভেঙে না যায় সূর্য সেই দিকে খেয়াল রাখছিল। আর দৈত্যরা যাতে কলসের কাছে পৌঁছাতে না পারে সেই দিকটি দেখছিল বৃহস্পতি। দেবতাদের একদিন মানে মানুষের কাছে সেটি 1 বছরের সমান। তাই 12 বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যেহেতু এই কাহিনীতে চন্দ্র, সূর্য, বৃহস্পতি আছে তাই এই 3 জনের স্থিতি দেখে কুম্ভ মেলার আয়োজন করা হয়। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে আর সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে মা গঙ্গা নদীর তীরে কুম্ভ পর্ব মানানো হয়। যখন বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে আর সূর্য চন্দ্র মকর রাশিতে তখন প্রয়াগরাজে ত্রিবেদী সঙ্গমে কুম্ভের আয়োজন করা হয়। যখন বৃহস্পতি আর সূর্য সিংহ রাশিতে থাকে তখন নাসিকে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যখন বৃহস্পতি সিংহ রাশিতে সূর্য মেষ রাশিতে যায় তখন উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর এই ঘটনাগুলি প্রতি 12 বছর পর পরই হয়, কারণ বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। সনাতন ধর্মে নদীকে মাতৃরূপে পুজো করা হয়েছে। আর এ পরম্পরা আজকের নয়, 1000 বছরের পুরনো। আমরা দেখে থাকি এই কুম্ভ মেলায় সাধু সন্তদের ভিড় থাকে। তারা কি স্নান করতেই কুম্ভ মেলায় আসে? উত্তর হলো না। এই সাধু সন্তরা যে যেখানেই থাকুক না কেন তারা 12 বছরে একবার এই জায়গায় একসাথে এসে মিলিত হয় এবং তারা নতুন কি শিখলেন, নতুন কি অনুভূতি পেলেন এবং নতুন জ্ঞান যা তারা 12 বছরে অর্জন করেছেন সে সম্পর্কে আলোচনা করে, শাস্ত্র চর্চা করে। তাই যেখানে কুম্ভ হয় সেই জায়গা জ্ঞানভূমি হয়ে যায়। এই সময় কল্পবাসও হয়। যে সময় অবধি কুম্ভ হয় সেই সময় অবধি সর্বস্ব ত্যাগ করে দেওয়াকে কল্পবাস বলে।
একবার ভোজন করা আর ভূমিতে শোয়া। কুম্ভ মেলায় একটি কথা খুব শোনা যায়, তা হলো আখাড়া। এই যে সাধু সন্তরা কোনো না কোনো আখাড়ার সাথে যুক্ত থাকেন। যখন আদি শঙ্করাচার্য সনাতন ধর্মকে পুনরুজ্জীবী করার চেষ্টা করছিলেন, তখন অন্যান্য ধর্মাবলীরা মন্দির ও সনাতন ধর্মের ওপর বারবার আঘাত করছিল। তখন তিনি বুঝেছিলেন যে শুধু আধ্যাত্মিক শক্তি দর্শন যথেষ্ট নয়। তাই তিনি আধ্যাত্মিক শক্তির সঙ্গে বিদ্যার সাথে, শাস্ত্রের সাথে শস্ত্রের বিদ্যা জ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই যে মঠ, যে আশ্রম এই বিদ্যার সাথে শস্ত্রের বিদ্যা শেখাতো, সেই মঠ বা আশ্রমকে আখাড়া নাম দেওয়া হয়। তাই ভারতবর্ষে আজ মোট 13টি আখাড়া রয়েছে। আর এই আখাড়াগুলি আলাদা আলাদা সম্প্রদায় থেকে আসে। যে প্রথম 7টি প্রমুখ আখাড়া তা সন্ন্যাসীদের আখাড়া, এরপর 3টি বৈষ্ণব আখাড়া, আর বাকি যে আখাড়াগুলি আছে সেগুলি উদাসীন আখাড়া। এই আখাড়াগুলি নিজেদের ইষ্ট দেবতা থাকেন, তাদের পরম্পরা ও নিজেদের একজন প্রধান থাকেন। আর এই আখাড়াগুলি কুম্ভ মেলায় এসে শোভাযাত্রা করে, জ্ঞান বিজ্ঞানের চর্চা করে, শাস্ত্র চর্চা করে, কল্পবাস করে, যোগ বিদ্যা শেখায়, আর এই শিবিরগুলিতে প্রবচন হয়। তাই আখাড়ার অবদান অনেক। কুম্ভ মেলায় এই আখাড়াগুলির সাধু সন্তরা প্রথমে স্নান করে। আখাড়া যখন স্নান করে তখন তাকে শাহী স্নান বা রাজযোগী স্নান বা রাজশ্রী স্নান বলা হয়। এই রাজযোগী স্নানের দিনগুলি হলো 13ই জানুয়ারি, যা পুষ পূর্ণিমা, দ্বিতীয়টি হলো 12ই ফেব্রুয়ারি, যা মাঘ পূর্ণিমা, আর সব থেকে শেষে 26শে ফেব্রুয়ারি, যেদিন মহাশিবরাত্রি। কুম্ভ শুধু স্নানের পর্ব নয়, আর কুম্ভ মেলায় স্নান করলেই পাপ মুক্ত হওয়া যায় না। তার জন্য মন, আত্মাকে শুদ্ধ করতে হয়, কর্মকে শুদ্ধ করতে হয়, তবেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। এবার কুম্ভ মেলা শুরু হচ্ছে 13ই জানুয়ারি এবং শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর এই বছর কারা কারা কুম্ভ স্নানে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি।